আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এর মাঝখানে একটা টপিক আসলে থেকে যায়, যেটা আসলে কোনো দিকেই নামকরণ করা যায় না। সেই টপিকটা হচ্ছে আজকের সিলেবাস নিয়ে আলোচনা করব সেই টপিকের উপর। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের বিকাশ। এই টপিকটা আসলে আপনারা কোথায় পাবেন? এটা একটু কমপ্লিকেটেড। এটা ব্যাপারটা হচ্ছে আপনি মধ্যযুগ যখন পড়া শেষ করবেন, আমি আসলে অগ্রদূত বইয়ের অনুকরণেই বলি। মধ্যযুগ যখন আপনার পড়া শেষ, এরপরে দেখবেন যে বাংলা সাহিত্যের বিকাশ নামে একটা অংশ শুরু হয়েছে। এখানে ওই যে চিঠিপত্র, তারপরে হচ্ছে ছাপাখানা, এরপর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে বিভিন্ন কলেজ, এইভাবে হচ্ছে বন্টনগুলো আসবে আস্তে, আস্তে। মানে এই সময়কালটা হচ্ছে ১৮০০ সালের শুরু থেকে ১৮০০ থেকে ১৮৬০ এই পর্যন্ত। মেনলি কিন্তু বাংলা সাহিত্যের আধুনিক যুগ হচ্ছে ১৮৬০ থেকে ধরা হয় অনেক ক্ষেত্রেই। উপন্যাস রচনার পরপর। তো মাঝখানে একটা পিরিয়ড আছে যেখানে আসলে খুব বেশি যে রচনা হয়েছে তা না। বাট এখানে অনেক কিছুই আসলে রচনার সূচনা ছিল। সেই সূচনা পার্টটাই হচ্ছে এখানে ইন্ডিকেট করা হয়েছে। আমি আজকে কথা বলছি ১৪০ দিনের যে রুটিন, এখানে ২০ আগস্টের পরীক্ষা। এখানে ১ নাম্বার দিয়ে লেখা আছে মধ্যযুগের সাহিত্য ধারা। সিম্পলি আমি বলি, এই টপিকের মধ্যে মধ্যযুগের সাহিত্য ধারা বলতে কোনো কিছু নেই। এটা হচ্ছে জাস্ট ওই মাঝখানের অংশটা মধ্যযুগের নামকরণ করা হয়েছে। এটা আসলে টানাটানি হয় যে এটা আদৌ মধ্যযুগ নাকি আধুনিক যুগ, মানে একটু একটু কমপ্লিকেসি হয় আর কি। হ্যাঁ, ২ নম্বরে আছে মধ্যযুগের প্রধান প্রধান লেখক এবং তাদের সাহিত্যকর্ম। এই টপিকটা হচ্ছে একটু আপনাদের দেখতে হবে। সেটা হচ্ছে কিছু সিগনিফিক্যান্ট রাইটার আছে। আমি স্পেসিফিক যদি বলি, অগ্রদূতে হচ্ছে রোমান্টিক যে লিখা, এরপর একটা ছক আছে দেখবেন। ওখানে মধ্যযুগের যত রাইটার এবং তাদের সাহিত্যের নাম ওখানে জাস্ট লিস্ট করা আছে। আপনি শুধুমাত্র সেই লিস্টটাই পড়বেন। এই সিলেবাসটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। এটা দেখে মনে হচ্ছে যে মধ্যযুগ পুরাটাই পড়তে হবে। ব্যাপারটা কিন্তু তা না। মধ্যযুগ থেকে শুধু ওই ছক থেকে প্রশ্নগুলো আসবে যে সাহিত্যিক নামগুলা পড়বেন এবং তার সৃষ্টিকর্ম পড়বেন। এখন আপনি যদি প্রিসেপ্টর থেকে পড়েন, সেম কথা। মধ্যযুগের প্রিসেপ্টরে ছকের অংশে যাবেন। আমি কিন্তু সবসময় ছক ইন্ডিকেট করি যে ছকের মধ্যে রাইটার লেখা আছে, পাশে হচ্ছে তার সাহিত্যিক কর্ম লেখা আছে। এতটুকুই শুধু পড়বেন। এবং ৩ নম্বরে লেখা আছে মধ্যযুগের উৎপত্তি ও বিকাশ। এটা সিম্পল। অগ্রদূতে আমি যে পার্টটা বললাম যে বিকাশ ওখান থেকে শুরু। আর প্রিসেপ্টরে খুব সুন্দর করে গুছানো। আপনি দেখবেন প্রিসেপ্টরে মধ্যযুগ শেষ করার পরে সুন্দর করে হচ্ছে একটা পার্ট ভাগ করা হয়েছে। ওই পার্টটা পড়বেন। এবং অ্যাকুরেটলি যদি বলি ১৭৬০ এর পরের যে সময়টা, এখান থেকে আপনি শুরু করবেন এই টপিকটা, হ্যাঁ? এরপর ৪ নম্বর হচ্ছে বাংলা নাটকের উৎপত্তি ও বিকাশ। খুবই ঝামেলার একটা টপিক। এইটা ফার্স্ট অফ অল বাংলা নাটক, এটা অগ্রদূতে স্পেসিফিক একটা নোটই করা আছে। মানে সুন্দর করে একটা পোর্শন লেখা আছে যে সাহিত্য নাটক কোত্থেকে শুরু হয়েছিল, কে প্রথম শুরু করেছে। অ্যান্ড ছকের মধ্যে দেখবেন যে প্রথম নাটককার, সেই রাইটার, পাশে হচ্ছে তার সৃষ্টিকর্ম এবং কত সালে প্রকাশ হয়েছে, এগুলো সহ দেওয়া আছে। মানে নাটকের পার্টটা অগ্রদূত যারা পড়ছেন তাদের জন্য খুব সহজ। প্রিসেপ্টরের পার্টেও দেখবেন একটা আলাদা ছক আছে, ওই ছক থেকে পড়বেন। এখন আপনি যদি রাইটার ধরে, ধরে নাটক খুঁজতে যান, তাহলে তো অনেক বেশি ঝামেলা। তো নাটকের পার্টটা আলাদা করে পড়তে হবে। অ্যান্ড এখানে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন চরিত্র খুবই, খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। সত্যি কথা, আপনি যদি আগের টপিকগুলো খুব বেশি ফোকাস না করেন, বাট চরিত্রর টপিকে অনেক বেশি ফোকাস করতে হবে। কারণ চরিত্র থেকে আসলে প্রশ্ন বরাবরই আসে, কিছু না কিছু আসবেই। অ্যান্ড এইটা আপনার আসলে হুট করে একদিনে পড়ার বিষয় না। এটা হচ্ছে লং টার্মের ব্যাপার। আপনি একেকটা সাহিত্যকর্ম, একেকটা রাইটার যখন পড়েছেন, তখন যে বিভিন্ন বই বা যে লেখনী, ওইটার মধ্যে হচ্ছে চরিত্রগুলা পড়েছেন, এটা আপনার মাথায় গেঁথে থাকতে হবে। তাহলে হচ্ছে এই টপিকটা পারবেন। এখন একান্তই যারা নতুন, তারা কি করবেন? আমি সিম্পলি বলি, আপনার মেধার সর্বোচ্চটা খাটাতে হবে। মেধা বলতে কি? মুখস্থ করার মেধা। যে আপনি মুখস্থে কত ভালো। দেখবেন অগ্রদূতে সুন্দর একটা ছক আছে চরিত্রের। সুন্দর বলতে কেন বুঝালাম? মানে এটা এত বিস্তৃত, এত কঠিন, আমার কাছে অনেক কঠিন লাগতো। আমি ১ম দিকে হচ্ছে এটা আমি আয়ত্তই নিয়ে আসতে পারতাম না। এই টপিকটা যখনই আসতো আমার মনে হতো আমি কিছুই পারব না। তারপরে হচ্ছে ধৈর্য ধরে হচ্ছে পড়তাম। ডে বাই ডে এটা ইমপ্রুভ হবে। ওই যে এটা অনেকটা হচ্ছে ইংলিশ লিটারেচারের ক্যারেক্টারের মতো। ইংলিশ লিটারেচারের ক্যারেক্টার একদিনে পড়া যায় না। এটা হচ্ছে পুরো ইংলিশ লিটারেচারের একটা সারমর্ম। এখানেও সেম। বাংলা লিটারেচারের পুরো সারমর্ম হচ্ছে একেকটা চরিত্র। তো আপনি ছকটা বের করবেন। ছকের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে, আপনার এখানে আসলে কোনোটাই দাগানোর কিছু নেই। আপনার সবগুলো ছকই সবগুলো ক্যারেক্টারই লাগবে। আগে অথবা পরে। আপনার এখন পড়লে ভালো, না হলে পরে আপনার পড়তেই হবে। এই হচ্ছে কথা। যারা এক্সপেরিয়েন্সড তারা তো এই ক্যারেক্টারটা জানেনই। আর যারা নতুন, সিম্পলি ওই ছকটা একদম কণ্ঠস্থ করে ফেলেন, মুখস্থ করে ফেলেন। আমি জানি অনেক, অনেক কঠিন হবে। যদি হচ্ছে খুব বেশি কষ্ট লাগে, তাহলে আপাতত এই টপিকটা স্কিপ করতে পারেন, যে সামনে গিয়ে হচ্ছে আবার পড়বেন। যারা স্পেশালের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো এই অপশন নেই। যারা হচ্ছে জেনারেল প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ঘুরে ফিরে এই টপিকটা আবার আসবে, সমস্যা নেই। আর এখানে হচ্ছে রিটেন পার্টটা একটু বলে রাখি।
রিটেনের জন্য বাংলা সাহিত্যের বই হচ্ছে শিকড়, অ্যান্ড শিকড় থেকে হচ্ছে আপনারা ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, ঈশ্বরচন্দ্র নিয়ে হচ্ছে কিছু টপিক থাকবে। সিম্পলি এক্সকারশনে যাবেন, বাংলা সাহিত্যের মধ্যযুগের পার্ট থেকে শুরু করবেন। মধ্যযুগের পার্টে দেখবেন আমি যে টপিকগুলো বলছি এগুলো আছে কিনা। ছাপাখানা, এরপরে হচ্ছে রোসাঙ্গ সভা, সর্বোচ্চ পড়তে পারেন আর কি। আর এছাড়া হচ্ছে এখানে পত্রিকার একটা পার্ট, পত্রিকা থেকে অনেক বেশি কোশ্চেন আসে। অ্যান্ড আমি যখন 47-এ পরীক্ষা দিতাম তখন ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে হচ্ছে বেশ কয়েকবার আসছিল। অ্যান্ড তারপরে হচ্ছে আধুনিক কিছু সাহিত্যিক ছিল এখানে, যেমন মাইকেল মধুসূদন এবং তার অপোজিটে, মানে এখানে হচ্ছে অনেক বিস্তৃত একটা পড়াশোনা। জাস্ট আপনি পিলির সাথে যখন নামগুলো পড়বেন, এক একটা টপিকের যখন নাম পড়বেন, ফর এক্সাম্পল ফোর্ট উইলিয়াম কলেজ, আপনি দেখবেন ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে রিটেন পার্টেও সুন্দর করে রিটেন একটা পার্ট আছে। আপনি সিম্পলি জাস্ট প্রশ্নগুলো পড়বেন। আপনার উত্তর যে খুব বেশি পড়তে হবে ব্যাপারটা কিন্তু তা না। আমি কিন্তু আবারও সতর্ক করছি, আপনার রিটেন পার্টের উত্তর যদি খুব বেশি মাথায় রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার প্রিলি পড়াতে একটু হলেও ব্যাঘাত ঘটবে। আপনি জাস্ট রিটেনের প্রশ্নগুলো পড়েন, আপনি আসলে রিটেনের সিলেবাসটা বুঝেন। আমার মনে হয় না যে যারা সমন্বিত প্রিপারেশন নেবেন তাদের রিটেন পার্ট একদম এখনই রেডি করে ফেলবেন, ব্যাপারটা তা না। রিটেন পার্টে বুঝা যে আসলে কী আছে। তো প্রিলির সাথে ওই পার্টটা, শিকড় বইটা দেখবেন, একদম ওই পার্টটা বের করবেন, অ্যাকর্ডিংলি তাই পড়বেন। শিকড় এবং উত্তরণের নেক্সট কোশ্চেন, এই দুইটা বই হচ্ছে আপনার সঙ্গী। তাছাড়া অন্য কোনো বই পড়ার আপনার দরকার নেই। অ্যান্ড টপিকগুলোর কথা বলি, চরিত্রের জন্য টপিকগুলোটা একটু একটু পড়বেন, কারণ চরিত্র হচ্ছে বেশ বিস্তৃত, টপিকগুলো পড়লে কিছুটা কমন পাবেন। আর বাকি পার্টের জন্য আমার মনে হয় অগ্রদূত বইটা খুবই ভালো, একটু দাগে দাগে পড়বেন। আর আমার মনে হয় যে এই টপিকটা, যে টপিকটা দেওয়া হয়েছে, এটা হিউজ একটা সিলেবাস, অ্যান্ড রিটেনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। 47, 50, ইভেন 46, তিনটা পিসিএসএ এই পার্ট থেকে, মানে ওই 1800 সালের থেকে 1860 এর মাঝখানেই হচ্ছে অনেক অনেক প্রশ্ন আসছে। তো আপনি রিটেন এবং প্রিলি এই দুইটা সমন্বিত প্রিপারেশন অবশ্যই এই টপিকে নেবেন। তো যদি এই টপিকে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বাংলার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।